powered by One Feather Entertainment. সময় এক অসীম মরুভূমি, আর মানুষের সভ্যতা সেই মরু ঝড়ে উড়ে যাওয়া সামান্য ধূলিকণা মাত্র। আমরা যা দেখি, যা জানি, তার বাইরেও এই পৃথিবীতে এমন কিছু সত্য লুকিয়ে আছে যা আমাদের যুক্তির অতীত। কোলাহল থেকে বহু দূরে যেখানে সময় থমকে গেছে, সেখানে মৃত্যুর চেয়েও ভারী এক নিস্তব্ধতা রাজত্ব করে। সেই মৃত নগরীতে ঈশ্বর থাকেন না, থাকে মানুষের আদিম ভয়, যাকে তারা নাম দিয়েছে দানব দেবতা। যে দেবতা অদৃশ্য, অথচ যার অস্তিত্ব পাহাড়ের মতো ভারী। আজকের নিবেদন হেমেন্দ্র কুমার রায়ের সেই কালোজয়ী সৃষ্টি মামূর্তের দানব দেবতা। গল্প পাঠে সৌপ্তিক মল্লিক, অন্যান্য চরিত্রে সৌপ্তিক ও দীপ। শুরু হচ্ছে আজকের গল্প, মামূর্তের দানব দেবতা। সাহারা মরুভূমির ওপর তখন পূর্ণিমার আলো ছড়িয়ে পড়েছিল। পৃথিবীর সমস্ত বিশাল সৌন্দর্যই মানুষের মনকে আকর্ষণ করে। পর্বতের মধ্যে যেমন হিমালয়, সমুদ্রের মধ্যে যেমন প্রশান্ত মহাসাগর, মরুভূমির মধ্যেও তেমনি এই সাহারা। ছেলেবেলা থেকেই সাহারাকে দেখবার জন্য মনের ভেতর থেকে একটা প্রবল ইচ্ছার সাড়া পেতুম। তাই ইউরোপ থেকে ফেরবার সময় সাহারার সঙ্গে দেখা করতে এসেছি আমরা দুই বন্ধুতে। বালুকার এই মহাসাগরে সারা দিন কাটিয়ে বেশ বুঝতে পেরেছি গরম কড়ায় ফেলে ভাজবার সময় কই মাছের অবস্থা হয় কী রকম। সারাক্ষণ তাঁবুর ভিতরে আধ মরার মতন পড়েছিলুম। এখন সন্ধ্যার পরে তাঁবুর বাইরে এসে দেখি পরিপূর্ণ পূর্ণিমার হাসি সমস্ত মরুভূমিকে একটা অনন্ত মায়া রাজ্য করে তুলেছে। চাঁদের আলো আর মরুভূমি আজ যেন একাকার হয়ে মিশে গেছে। এখন এই মরুভূমিকে দেখলে কে বলতে পারবে যে খানিক আগে এইখানেই ছিল নরকের এক বিরাট অগ্নিকুণ্ড। আমরা আছি একটা ওয়েসিসের ভিতরে। সকলেই জানেন বোধহয়, ওয়েসিস হচ্ছে অসীম শুষ্ক ধূ বালুকা প্রান্তরের ভেতরে ছোট্ট একটি তরু শ্যামল জায়গা। হয়তো 50, 60, 100 কি আরও বেশি মাইল পথ পার হওয়ার পরে মরুভূমির মধ্যে এই রকম একটা ওয়েসিস পাওয়া যায়। এখানে থাকে তাল জাতীয় গাছের কুঞ্জ ছায়া এবং মরুভূমির মধ্যে সবচেয়ে যা দুর্লভ, সেই শীতল জলের মিষ্ট ধারা। তবে সব ওয়েসিসে যে জল পাওয়া যায় তাও নয়। আমাদের এই ওয়েসিসে পাতাল থেকে একটি জলের উৎস উঠে মনোরম এক সরোবরের সৃষ্টি করেছে। কাজেই মরুপথের সমস্ত যাত্রী এখানে বিশ্রাম না করে বিদায় নেয় না। সুন্দর মরু উদ্যানের ধারে আমরা দুজনে চুপ করে বসে আছি এবং সরোবরের জলে জ্যোৎস্নার রূপালী শাড়ি ঝিলমিল করে উঠছে। আর একদিকে যত দূর চোখ চলে যায় আকাশের মতন অসীম অবাধ বালুকার রাজ্য। আচম্বিতে মনে হলো সেই জনহীন মরুভূমির রহস্য ভেদ করে যেন একটা মানুষের চলন্ত ছায়া ফুটে উঠল। ছায়াটা ক্রমেই স্পষ্ট হয়ে উঠে আমাদের দিকেই এগিয়ে আসছে এবং এগিয়ে আস্তে আস্তে মাঝে মাঝে যেন মাটির ওপরে হুমড়ি খেয়ে পড়ে যাচ্ছে। আমরাও অত্যন্ত কৌতূহলী হয়ে তার দিকে এগিয়ে গেলুম।
হ্যাঁ, মানুষই বটে, কিন্তু কি তার চেহারা! মানুষের এমন শ্রান্ত, শুষ্ক ও শীর্ণ আকার আমরা আগে কখনো দেখিনি। হয়তো এই ভয়াবহ মরুভূমিতে পথ হারিয়ে পানাহারের অভাবেই এর এমন দশা হয়েছে। আগন্তুক আমাদের কাছে এসে আর দাঁড়াতে পারল না। টলতে টলতে মাটির ওপরে আছাড় খেয়ে পড়ে গেল। তারপর অত্যন্ত ক্ষীণ স্বরে বলল, জল। দুজনে ধরাধরি করে তাকে তুলে তাঁবুর ভেতরে নিয়ে এলুম এবং তার ঠোঁটের কাছে ধরলুম ঠান্ডা জলের গ্লাস। আগন্তুকের জামা কাপড় ছিঁড়ে ফালা ফালা হয়ে গেছে এবং তার হাঁটুর ওপরে ও করতলে রক্তাক্ত ক্ষতচিহ্ন। বোধহয় চলতে না পেরে বালির ওপরে হামাগুড়ি দিয়ে আসার দরুনই তার হাত ও হাঁটু ক্ষত বিক্ষত হয়ে গেছে। আগন্তুকের অবস্থা দেখে বেশ বোঝা গেল পৃথিবীতে তার জীবনের অন্তিম মুহূর্ত ঘনিয়ে এসেছে। আরও এক গ্লাস জল পান করে আমাদের জিজ্ঞাসার উত্তরে সে দুর্বল স্বরে বলল, হ্যাঁ, আমি একলাই এসেছি। আমি হচ্ছি একজন প্রত্নতাত্ত্বিক, অর্থাৎ মাটি খুঁড়ে অতীত গৌরবের সমাধি আবিষ্কার করাই হচ্ছে আমার ব্যবসা। কিন্তু আজ বেশ বুঝতে পারছি এ কাজে হাত না দিলেই আমি ভালো করতুম। অতীতের গুপ্ত কথা আবিষ্কারের চেষ্টা সবসময় নিরাপদ নয়। অতীতকে বর্তমানে টেনে আনতে গিয়েই আজ আমি এই বিপদে পড়েছি। আমাদের দুজনের চোখে মুখে বিস্ময়ের আভাস দেখে আগন্তুক আবার বলল, আপনারা যা ভাবছেন তা নয়, আমি এখনো পাগল হইনি। আচ্ছা, আমার ইতিহাস আপনারা শুনুন। সব কথাই আমি খুলে বলবো, কিন্তু তার আগেই আমার আর একটা কথা আপনাদের স্মরণ রাখতে বলছি। ভুলেও কোনোদিন ইগিডি মরুভূমিতে যাবেন না। আমাকেও আগে একজন এমনই সাবধান করে দিয়েছিল, কিন্তু তবু আমি সাবধান হইনি। অবাধ্য হয়ে আমি গিয়েছিলাম সেই নরকে। হ্যাঁ মশাই, নরকে। এখন গোড়া থেকেই সমস্ত শুনুন। আমার নাম থাক, আমার নামে কোনো দরকার নেই। 1 বছর আগে অ্যাটলাস পাহাড়ের তলা দিয়ে আমি মরুভূমির ভিতরে এসে পড়েছিলাম। আমার ইচ্ছে ছিল উত্তর আফ্রিকার মরুভূমির ভিতরে প্রাচীন কার্থেজ শহরের কিছু কিছু ধ্বংসাবশেষ আবিষ্কার করব। সেই চেষ্টায় আমি মাসের পর মাস কাটিয়ে দিয়েছি। কখনো অজানা আরব পল্লীতে, কখনো কোনো ওয়েসিসের ছায়ায়, এবং কখনো জনশূন্য অপরিচিত মরুভূমির ভেতরে আমার দিনের পর দিন কেটে গিয়েছে। এখানে সেখানে প্রাচীন দুর্গ ও মন্দিরের ভগ্নাবশেষের ভেতরে প্রাচীন কার্থেজের পূর্ব গৌরবের অনেক নিদর্শনই আমি খুঁজে পেয়েছি। তারপর একদিন এমন একটি জিনিস আমার চোখে পড়ল, যার ফলে আর ইগিডি মরুভূমিতে না গিয়ে থাকতে পারলাম না। একটি হাজার হাজার বছর আগেকার ভাঙা মন্দিরের গায়ে পাথরের ওপরে এই কথাগুলি খোদাই করা ছিল। বণিকগণ, তোমরা কেউ মামূর্ত শহরে যেও না। পর্বতের গিরিসংকট পার হয়ে ওই শহরে যাওয়া যায়। আমি কার্থেজের একজন ব্যবসায়ী। 4 জন সঙ্গীর সঙ্গে না জেনে
আমিও ওই শহরে গিয়ে পড়েছিলুম। তারপর ওই শহরের দুষ্ট পুরোহিতরা আমাদের বন্দি করে। ওখানে এক রাক্ষস দেবতা বা দানব আছে। পুরোহিতরা তার জন্য এমন এক বিরাট ও বিস্ময়কর মন্দির তৈরি করে দিয়েছে যার তুলনা ত্রিভুবনে নেই। মামূর্ত শহরের দানব দেবতার সামনে নিয়ে গিয়ে পুরোহিতরা আমার সঙ্গীদের বলি দেয় এবং আমি কোনো রকমে তাদের চোখে ধুলো দিয়ে পালিয়ে আসতে পেরেছি। পাছে আবার কোনো হতভাগ্য ওই শহরে গিয়ে বিপদে পড়ে, সেই জন্যে সকলকে আমি সাবধান করে দিচ্ছি, মন্দিরের দুষ্ট দেবতা পৃথিবী সৃষ্টির দিন থেকে যে সেখানে বিরাজ করছে তার থেকে সাবধান। বুঝতেই পারছেন, হাজার হাজার বছরের পুরনো এই সাবধান বাণী আমার মনের উপরে কি অপূর্ব কাজই করল। এত বড় একটা অতুলনীয় মন্দিরের কথা আমি কোনো বইতেই পড়িনি এবং কোনো লোকের মুখেও শুনিনি। ইগিরি মরুভূমির ভেতরে মামূর্ত নামে যে একটি প্রাচীন শহর ছিল বা আছে, এ কথাও আজ কেউ আর জানে না। রোমের দুর্ধর্ষ সৈন্যদের কবলে পড়ে বিপুল সভ্যতার লীলাক্ষেত্র কার্থেজ আজ সমভূমিতে পরিণত হয়েছে। কিন্তু তার স্মৃতির শেষ ধ্বংসাবশেষে এসে আজ যা আবিষ্কার করলুম তার সত্যতা পরীক্ষার করবার জন্য আমার সারা প্রাণ ব্যাকুল হয়ে উঠল। কাছেই একটা ছোট আরব পল্লী ছিল। সেখানে গিয়ে খোঁজ খবর নিয়েও বিশেষ কিছু নতুন কথা জানতে পারলুম না। কেবল বুড়ো আরবদের মুখ থেকে অনেক কষ্টে সংগ্রহ করা গেল কোন পথ দিয়ে ইগিডি মরুভূমিতে যাওয়া যায়। কিন্তু আরবরা যে এর চেয়েও বেশি কিছু জানে এ সন্দেহ আমার এখনো যায়নি। কারণ আমার সঙ্গী হওয়ার জন্যে তাদের অনেককেই অনুরোধ করেছিল, কিন্তু অনেক টাকার লোভ দেখিয়েও তাদের কাউকে রাজি করাতে পারিনি। প্রথমটা তারা রাজি হয়েছিল, কিন্তু যেই শুনল গিরি সংকট পার হয়ে আমি ইগিডি মরুভূমিতে যাব, অমনি তারা সবাই একেবারে বেঁকে বসল। বলল, গিরি সংকটের ওপারে তারা কেউ কখনো যায়নি, মরুভূমির পদঘাটের খোঁজ তারা রাখে না, ইত্যাদি। কোনো কোনো বুড়ো আরবের মুখে শুনলুম ইগিডি মরুভূমিতে নাকি মানুষের যাওয়া উচিত নয়, কারণ সেখানে ভূত প্রেত দৈত্য দানব বাস করে। তাদের কুসংস্কার টলানো অসম্ভব দেখে আমি একলাই ইগিডি মরুভূমিতে যাওয়ার ব্যবস্থা করতে লাগলাম। তারপর দুটো উটের পিঠে আমার জিনিসপত্র চাপিয়ে বেরিয়ে পড়লুম। 3 দিন পথ হেঁটে গিরি সংকটের কাছে গিয়ে হাজির হলুম। গিরি সংকটের পথ অত্যন্ত সংকীর্ণ। সেই সরু সুঁড়ি পথটা বড় বড় পাথরে এমন আচ্ছন্ন হয়ে আছে যে তার ভেতর দিয়ে অগ্রসর হওয়া একটা দুঃসাধ্য ব্যাপার। পথের দুধারে উঁচু পাহাড়ের দেওয়াল আকাশের দিকে উঠে গিয়ে আলো আসবার উপায় প্রায় বন্ধ করে দিয়েছে। সেই ছায়াময়, রহস্যময়, নির্জন ও নিস্তব্ধ গিরি সংকট ভেদ করে আমি যখন ওধারে গিয়ে দাঁড়ালুম, তখন
বিপুল বিস্ময়ে আমার মন অভিভূত হয়ে গেল। সীমাহীন এক মরুভূমির চারিধার থেকে বিপুল এক পুকুরের পাড়ের মতন পাতালের দিকে নেমে গিয়েছে এবং আমার কাছ থেকে প্রায় 2 মাইল দূরে, যেখানে চারিদিকের ঢালু জায়গায় এসে মিশেছে, সেইখানে প্রাচীন মামূর্ত শহরের শ্বেত বর্ণ ধ্বংসাবশেষ সূর্যালোকে তুষার পর্বতের মতো সমুজ্জ্বল হয়ে উঠেছে। খানিকক্ষণ পরে আবার অগ্রসর হলুম সেই ধ্বংসাবশেষের দিকে। এ যেন মূর্তিমান বিরাট অতীতের দিকে বর্তমানের ক্ষুদ্র মানব শিশুর অভাবিত তীর্থযাত্রা। যতই এগিয়ে যাচ্ছি, ধ্বংসাবশেষ ততই মস্ত হয়ে উঠছে। কোথাও একটা ভাঙা দেওয়াল দাঁড়িয়ে আছে, কোথাও কতগুলো থামের সারি, এবং কোথাও বা ইট পাথরের প্রকাণ্ড স্তূপ। অনেক জায়গায় বালির রাশির ভেতরে ধ্বংসাবশিষ্ট বাড়িঘর একেবারে চাপা পড়ে গিয়েছে। তারপর আমি আর একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করলাম। কোথাও দেওয়ালের পাথরের উপরে, কোথাও থামের ওপরে, এবং কোথাও বা সিঁড়ির ধাপের উপরে কিংভূত কিমাকার এক জানোয়ারের মূর্তি খোদাই করা আছে। জানোয়ারটাকে দেখতে অনেকটা অক্টোপাসের মতন, যদিও তা অক্টোপাসের মূর্তি নয়। তার দেহ গোল ও বেঢপ এবং দেহের তলা দিয়ে মাকড়সার পায়ের মতন কতগুলো অদ্ভুত পা বা লকলকে সুঁড় বেরিয়ে আছে। চারিদিকে এই বেয়াড়া মূর্তির ছড়াছড়ি কেন? এ কি কোনো পবিত্র চিহ্ন, নাকি অন্য কিছু? কিছুই বুঝতে না পেরে শেষটা বুঝবার চেষ্টা ছেড়ে দিলুম। কিন্তু এই শহরের হেঁয়ালিটাই বা বুঝবো কেমন করে? আমি তো একলা। এত বড় একটা ধ্বংসাবশেষ পরীক্ষা করবার মতন যন্ত্রপাতিও সঙ্গে করে আনিনি, এবং বেশি দিন এখানে থাকতেও পারবো না। খাবার ও জল ফুরিয়ে গেলেই আমাকে এখান থেকে প্রাণ নিয়ে পালাতে হবে। এইসব ভাবতে ভাবতে ধ্বংসাবশেষের মাঝখানে একটা খোলা জায়গায় আমার উট দুটোকে নিয়ে গিয়ে সেদিনের মতন তাঁবু খাটিয়ে ফেললুম। ধীরে ধীরে সন্ধ্যার আঁধার নেমে আসছে। সেই বিজনতার রাজ্যে মানুষের হাসির স্বর বা পাখির ডাক কিংবা কোনো কীট পতঙ্গেরও সাড়া পাওয়া যাচ্ছে না। অন্ধকার ও স্তব্ধতা যেন নীরব নির্ঝরের মতো চারদিক থেকে আমাকে ঘিরে ঝরে পড়তে লাগলো। তারই মাঝখানে মিটমিট করে জ্বলছে কেবল আমার লণ্ঠনের আলো, যেন কোনো ভীরু কম্পমান ও অসহায় জীবের মতো। কাল সকালে উঠে কি করব তাই ভাবছি। হঠাৎ একটা অস্ফুট অস্পষ্ট শব্দ শুনে চমকে উঠল। কারণ জানবার জন্য ফিরে তাকাতেই আমি যেন আড়ষ্ট হয়ে গেলুম। আমি তাঁবু গেড়েছি একটা খোলা জায়গার মাঝখানে, সমতল বালুকা প্রান্তরের উপরে। লণ্ঠনের আলোতে স্পষ্ট দেখলুম বালুকার ওপরে হঠাৎ একটা গর্ত জেগে উঠল। যদিও অসম্ভব, তবু আমার মনে হলো শূন্য লোক থেকে যেন একটা আশ্চর্য গর্ত বালির ওপর খসে পড়ল। এখানে কোনো দিকে
কোথাও জীবনের চিহ্ন দেখা যায় না, একটা ছায়া পর্যন্ত নয়। তবু আমার চোখের সামনে কোন অদৃশ্য হস্ত এই গর্তটা খুঁড়ল। খালি তাই নয়, কেমন একটা খড়মড় শব্দ আমার কানে এলো। তারপরেই আমার আরো কাছে আবার তেমনি আর একটা গর্ত জেগে উঠল। বালুকা সমুদ্র যেন বুদবুদ কাটছে। ভয়ে বুকটা ছমছম করতে লাগলো। আমার উনুনে আগুন জ্বলছিল। তার ভেতর থেকে একটা জ্বলন্ত কাঠ তুলে আমি দ্বিতীয় গর্তটার দিকে সজোরে নিক্ষেপ করলুম। আবার কিরকম একটা শব্দ শুনলুম এবং সঙ্গে সঙ্গে এও বুঝলুম যে শব্দটা ক্রমেই দূরে সরে যাচ্ছে। শরীরী বা অশরীরী যেই এই গর্ত দুটো খুঁড়ে থাকুক না কেন, এখন আর সে আমার কাছে নেই, এই ভেবে একটা আশ্বস্তির নিঃশ্বাস ফেলে বাঁচলুম। কিন্তু এই অদ্ভুত রহস্য আমাকে আর শান্তিতে থাকতে দিল না। ঘুমিয়েও নিশ্চিন্ত হতে পারলুম না। চারদিক থেকে এই মৃত শহরের যত প্রাচীন জীর্ণ দুঃস্বপ্ন এসে আমাকে বারংবার আক্রমণ করতে লাগলো। বহু যুগ আগে এখানে যেসব মহাপাপ অনুষ্ঠিত হয়েছে, তাদেরই আকারহীন আত্মা যেন ভীষণ সব আকারহীন আকার ধারণ করে আমার সম্মুখে দেখা দিয়েই আবার হাওয়ার মতো মিলিয়ে যেতে লাগলো। দৃষ্টিহীন ক্রুদ্ধ চক্ষু, পদহীন চলন্ত দেহ, মুন্ডহীন জীবন্ত মূর্তি। প্রায় সারা রাতটাই অনিদ্রায় কেটে গেল। পূর্ব আকাশে উষার তুলি যখন সিঁদুর ছবি আঁকতে শুরু করল, আমার মনের ভয়ের ভাবটা তখন আর রইল না। তারপর সূর্যের জ্বলন্ত মুখ দেখে কালকের সব দুশ্চিন্তাই আমি একেবারে ভুলে গেলুম। আঁধার রাতের শেষে সূর্যের সোনার আলো নিয়ে আসে নতুন আশার ডালা। এই জন্যেই বোধহয় পৃথিবীর সব দেশেরই আদিম অধিবাসীরা সূর্যের উপাসনা করত। আমার দেহে আবার নতুন সাহস ও শক্তি ফিরে এলো। সঙ্গে সঙ্গে মনে পড়ে গেল প্রাচীন কার্থেজের সেই মৃত ব্যবসায়ীর কথা। এই ধ্বংসাবশেষের মধ্যে বিরাট ও বিস্ময়কর মন্দিরের চিহ্ন হয়তো এখনো বিদ্যমান আছে। সে মন্দিরে ছিল কোনো এক বিরাট দানব দেবতার পূজার বেদী, যার সামনে হতো নরবলি। কিন্তু কোথায় সেই মন্দির বা কোথায় তার ধ্বংসাবশেষ? কাছেই একটা ছোট্ট পাহাড় ছিল। তারই চূড়ায় উঠে চারিদিকে তাকিয়ে দেখলুম। কার্থেজের ব্যবসায়ী বলেছেন সে মন্দির নাকি আকারে বিরাট। এতদিনে অত বড় একটা মন্দির যদি ভেঙে পড়েই থাকে, তাহলে তার ধ্বংসস্তূপ তো কম প্রকাণ্ড হবে না। কিন্তু চতুর্দিকে তন্ন তন্ন করে খুঁজেও তেমন কোনো ধ্বংসস্তূপ আমার নজরে পড়ল না। তবে আর একটা চিত্তাকর্ষক দৃশ্য আমার চোখে পড়ল বটে। অনেক দূরে পূর্ব দিকে প্রদীপ্ত সূর্যের সমুজ্জ্বল আলোকপটের ওপরে সুদীর্ঘ ও প্রকাণ্ড দুটি প্রস্তর মূর্তি স্থিরভাবে দাঁড়িয়ে আছে। এত বড় ও উঁচু পাথরের মূর্তি
খুব একটা দেখা যায় না। পিছন দিক থেকে প্রভাতের সূর্য তাদের আরো মহিমাময় ও গম্ভীর ভাব পূর্ণ করে তুলেছে। এই নতুন আবিষ্কার আমার মনে উত্তেজনার স্রোত বইয়ে দিল। তখনই তাঁবু তুলে সেই দিকে অগ্রসর হলুম। ধ্বংসাবশেষ পার হয়ে সেই মূর্তি দুটোর কাছে গিয়ে পৌঁছতে আমার অনেকটা সময় গেল। ধ্বংসাবশেষের দিকে আড়ষ্ট দৃষ্টিতে তাকিয়ে দেখলাম মূর্তি দুটোর গলা থেকে পা পর্যন্ত মানুষের মতো দেখতে, এবং তাদের সমস্ত দেহ মাছের আঁশের মতন একরকম বর্ম দিয়ে ঢাকা। কিন্তু তাদের মুখ একেবারে অমানুষিক, মানুষের মুখের সঙ্গে একটুও মেলে না। জীবন্ত দেহ দেখেই কি এই মূর্তি দুটো গড়া হয়েছিল? তা যদি হয়ে থাকে, তবে এমন অদ্ভুত জীবন্ত দেহ আধুনিক পৃথিবীর কোনো মানুষই কখনো দেখেনি। চারিদিকে তাকিয়ে দেখলুম মূর্তি দুটোর দুপাশে সুদীর্ঘ 2 সারি ভগ্নস্তূপ অনেক দূরে চলে গিয়েছে। এই ভগ্নস্তূপ নিশ্চয়ই কোনো উচ্চ প্রাচীরের, কিন্তু মূর্তি দুটোর পরস্পরের মাঝখানে ওরকম কোনো ধ্বংসস্তূপ চোখে পড়ল না। খুব সম্ভব এই মূর্তি দুটোর মাঝখানে একসময় কোনো তোরণ বা দ্বার পথ ছিল। কিন্তু একটা বিষয় ভেবে বিস্মিত হলুম, সারা শহর ভেঙে পড়েছে, এমনকি কঠিন পাথরের প্রাচীরও ভেঙে পড়েছে। কিন্তু এই ভয়াবহ ও অপার্থিব মূর্তি দুটো আজও সম্পূর্ণ অক্ষত দেহে বর্তমান আছে কিভাবে? মনের ভেতর থেকে এই প্রশ্নের কোনো উত্তর পাওয়ার আগেই আর একটা ব্যাপার লক্ষ্য করলুম। মূর্তি দুটোর পিছন থেকে ছোট ছোট পাথরের মূর্তির দুটো সারি প্রায় 1 মাইল দূর পর্যন্ত চলে গিয়েছে। সেই মূর্তি বিথিকার মধ্যে প্রবেশ করবার সময় দেখলুম বড় মূর্তি দুটোর বেদির পাশেও সেই রকম বিরাট অক্টোপাস বা মাকড়সার চেহারা খোদাই রয়েছে। পথের দুপাশে সারি সারি এইভাবেই ছোট ছোট মূর্তি রয়েছে। এগুলো যে কোন জীবজন্তুর মূর্তি তা বুঝবার ক্ষমতা আমার নেই। এমন সব জন্তু পৃথিবীতে কোনোদিন ছিল বা আছে বলেও আমি জানি না। ভয়াল তাদের চেহারা, এবং প্রত্যেকেরই মুখে হিংসা ও অমঙ্গলের ভাব ফুটে উঠেছে। তাদের দেখলেই বুক ঢিপ ঢিপ করতে থাকে। 2 সারির সর্বশেষ মূর্তি দুটোর কাছে গিয়ে যখন দাঁড়ালুম, তখন সামনের দিকে তাকিয়ে মরুভূমির ধুধু বালুকা রাশির পাণ্ডুর প্রান্তর ছাড়া আর কিছুই চোখে পড়ল না। মনে কেমন ধাঁধা লাগলো, এই সুদীর্ঘ মূর্তি বিধির সার্থকতা কি? মরুভূমির শূন্যতার ভেতরে এসে অকারণেই এই মূর্তির সারি শেষ হয়েছে কেন? কিন্তু ঠিক আমার সম্মুখেই মরুভূমির যে অংশটুকু রয়েছে, তার মধ্যে একটি অদ্ভুত বিশেষত্ব লক্ষ্য করলুম। প্রায় বিঘা কয়েক জমি বিলিতি মাটিতে বাঁধানো উঠোনের মতন একেবারে মসৃণ ও সমতল, অথচ এই অংশটুকুর বাইরে মরুভূমির সমস্তটাই এবড়ো খেবড়ো বালির রাশিতে ভরা, এবং সর্বত্রই দেখা যাচ্ছে উঁচু নিচু বালিয়াড়ির স্তূপ। সেখানে সর্বদাই প্রবল বাতাসে হু হু করে বালি উঠছে, অথচ এই সমতল অংশটার মধ্যে
বাতাসের কোনো প্রভাবই নেই। বিস্মিতভাবে সেই সমতল অংশটার দিকে অগ্রসর হলুম, কিন্তু কয়েক পা এগোতে না এগোতেই কোনো অদৃশ্য হস্ত আমার মুখে ও বুকে আচমকা এত জোরে আঘাত করল যে যাতনায় কোকিয়ে উঠে তখনই আমি ভূমিতলে ছিটকে পড়ে গেলুম। খানিকক্ষণ আচ্ছন্নের মতন বালির ওপরে শুয়ে রইলুম। তারপর আমার সমস্ত কৌতূহল পরিপূর্ণ মাত্রায় জেগে উঠল। এ কি ব্যাপার? কেউ কোথাও নেই, তবু কে আমাকে এমনভাবে ধাক্কা মারল? উঠে বসে প্রায় হামাগুড়ি দিয়ে ডান হাতে রিভলভার তুলে অতি সাবধানে আবার আমি ধীরে ধীরে অগ্রসর হতে লাগলুম। যখন সেই সমতল অংশের ধারে গিয়ে উপস্থিত হলুম, তখন আমার হাতের রিভলভারটা হঠাৎ কিসের ওপরে পড়ে ঠক করে বেজে উঠল। রিভলভারটা ঠিক যেন কোনো পাঁচিলের ওপরে গিয়ে পড়েছে, অথচ সেখানে পাঁচিল টাচিল কিছুই নেই। বাঁ হাত বাড়িয়েও আবার সেই নিরেট ও অদৃশ্য বাধাটাকে অনুভব করলুম এবং সঙ্গে সঙ্গে সচমকে তীরের মতো দাঁড়িয়ে উঠলুম। দুই হাত দুই দিকে বিস্তৃত ও সমস্ত দেহ দিয়ে অনুভব করে বেশ বুঝলুম আমার সামনে দাঁড়িয়ে আছে এক আশ্চর্য অদৃশ্য দেওয়াল। খানিকক্ষণ অবাক হয়ে ভাবতে লাগলুম, অতীতে এই মৃত শহরে হয়তো এমন কোনো বৈজ্ঞানিক জন্মেছিলেন যিনি নিরেট পদার্থকে অদৃশ্য করে তোলবার কোনো অজানা পদ্ধতি আবিষ্কার করেছিলেন। অবশ্য এটা একেবারে অসম্ভবও বলা যায় না, কারণ আমাদের আধুনিক বৈজ্ঞানিকরাও এক্স রের সাহায্যে দৃশ্যমান পদার্থকে অনেকটা অদৃশ্য করতে পারেন। অতীতের বৈজ্ঞানিকরা এই পদ্ধতিতে হয়তো আরও বেশি দূর এগিয়ে গিয়েছিলেন। সবিস্ময়ে ভাবতে লাগলুম, কেমন করে এটা করল? শহরের বড় বড় পাথরের বাড়িগুলো কাল প্রভাবে ধুলোর সঙ্গে ধুলো হয়ে মিশিয়ে গেছে, অথচ এই অদৃশ্য দেওয়াল এখনো ঠিক আগেকার মতোই অটুট হয়ে দাঁড়িয়ে আছে। দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি ঢিলের পর ঢিল ছুঁড়তে লাগলুম, কিন্তু যত জোরে যত উঁচুতেই ছুঁড়ি সব ঢিলই কিসে ঠেকে আবার ঠিকরে ফিরে আসে। বোঝা গেল পাঁচিলটা অনেক উপরে, আমার ঢিলের সীমানার বাইরে উঠে গিয়েছে। পাঁচিলের ওপাশে যাওয়ার জন্য প্রাণটা আনচান করতে লাগলো, কিন্তু কেমন করে যাব? ওপারে যাওয়ার নিশ্চয়ই কোনো পথ আছে, কিন্তু সেটা কোথায়? তখন মনে পড়ল সেই দুই প্রকাণ্ড ও বীভৎস প্রস্তর মূর্তি এবং তার সঙ্গে সংযুক্ত দীর্ঘ মূর্তিবীথির কথা। আমি এখন দাঁড়িয়ে আছি মূর্তিবীথির পাশের দিকে, কিন্তু যেখানে সেই মূর্তিবীথি শেষ হয়েছে ঠিক সেইখান দিয়ে এগোবার চেষ্টা করলে হয়তো আমার চেষ্টা বিফল হবে না। সমস্ত ব্যাপারটা একবার তলিয়ে বোঝবার চেষ্টা করলুম। মরুভূমির সেই মণ্ডলাকার সমতল অংশ এবং সেই বিপুল ও অদৃশ্য প্রাচীরের সামনে দাঁড়িয়ে হঠাৎ আমার মনে পড়ল বিলুপ্ত কার্থেজের অজ্ঞাত ব্যবসায়ের সাবধান বাণী, বণিকগণ, তোমরা কেউ মামূর্ত শহরে যেও না। হয়তো এইটাই হচ্ছে ব্যবসায়ের কথিত সেই বিরাট বিস্ময়কর মন্দির। হয়তো এই মন্দিরের ভেতরেই কোনো দানব দেবতার সামনে অতীতের কোনো এক ভুলে যাওয়া দিনে ব্যবসায়ীর 4 জন অভাগা সঙ্গীকে বলি দেওয়া হয়েছিল। মৃত শহরের ওপার থেকে
কোনো এক দৈববাণী যেন মৌন ভাষায় আমাকে ডাকতে লাগলো, ফিরে এসো, ফিরে এসো, ওই ভীষণ নরক থেকে এখনই পালিয়ে এসো। কিন্তু আমি ফিরে এলুম না, ফিরে আসতে পারলুম না। কোনো কঠিন নিয়তি যেন আমাকে টেনে সেই মূর্তিবিথির শেষ প্রান্তে নিয়ে গিয়ে ফেলল, এবং সেইখানেই আমি সেই অদৃশ্য প্রাচীরের অদৃশ্য দ্বারপথের সন্ধান পেলুম। সেই দ্বারপথ কতটা উঁচু বুঝতে পারলুম না বটে, কিন্তু চওড়ায় সেটা প্রায় 20 ফুটের কম হবে না। একদিকের অদৃশ্য দেওয়ালের গায়ে হাত দিয়ে আমি অগ্রসর হতে লাগলুম। খানিক পরে গিয়ে পৌঁছালুম একটা মস্ত বড় অদৃশ্য উঠানের ওপরে। সে এক পরম বিস্ময়। আমি বেশ বুঝতে পারছি আমার চতুর্দিকে প্রকাণ্ড প্রকাণ্ড দেওয়াল, স্তম্ভের শ্রেণী ও ঘর দ্বার রয়েছে, কিন্তু সমস্তই অদৃশ্য। সেই কাঁচের চেয়ে স্বচ্ছ অদৃশ্য বাড়ির দেওয়ালের পর দেওয়াল ভেদ করে আমার দৃষ্টি বাইরের অপার মরুভূমির ভেতর গিয়ে পড়েছে, এবং বাইরে থেকে সূর্যের সুবর্ণ কিরণ এই বিপুল প্রাসাদের ভেতরে এসে সর্বত্র বিচরণ করছে। খুব সন্তর্পণে ধীরে ধীরে আরও খানিকটা এগিয়েই বুঝতে পারলুম আমি এক বিস্তৃত সোপান শ্রেণীর সামনে এসে পড়েছি। আস্তে আস্তে ধাপে ধাপে ওপরে উঠতে লাগলুম। যতই ওপরে উঠি মনে হয় ওটা যেন ততই অদ্ভুতভাবে পরিপূর্ণ হয়ে যায়, কারণ আমি যেন শূন্যে পদক্ষেপ করে বাতাসের ভেতর দিয়ে ওপরে উঠে যাচ্ছি। ধাপের পর ধাপ যেন আর শেষ হতেই চায় না, কেবল মনে হয় ওপর থেকে কখন হঠাৎ আমি হুড়মুড় করে পৃথিবীর ওপর গিয়ে পড়ব। শেষটা সিঁড়ি যখন শেষ হলো, আমি তখন মাটি থেকে প্রায় 100 ফুট ওপরে একটা বারান্দার মতো জায়গায় দাঁড়িয়ে আছি। সেখানে গিয়ে আর দাঁড়িয়ে দাঁড়িয়ে চলতে ভরসা হলো না। হামাগুড়ি দিয়ে প্রত্যেক ইঞ্চি পরীক্ষা করতে করতে এগিয়ে চললুম, এবং একটু পরেই আবার পাঁচিল ও তার গায়ে একটা দরজা আবিষ্কার করল। দরজাটা ঠেলতেই খুলে গেল, কিন্তু তার ভেতরে ঢুকতে গিয়েই কেমন একটা অজানা আতঙ্ক এসে আমার মনের ওপরে ধাক্কা মারল। যেন এখানে দুষ্ট ও হিংস্র আত্মা বাস করে অনন্তকাল ধরে। আমি কিছুই দেখলুম না, কিছুই শুনলুম না, তবু মনে হলো কোনো প্রাচীন অভিশাপ যুগ যুগান্তর ধরে এখানে বাস করে আসছে। যেন কত নির্যাতিত দেহের যন্ত্রণা এখানে ক্রন্দন করছে নিশিদিন নীরবে। ঘরের ভেতরে সাহস করে ঢুকতে পারলুম না। মনটাকে হালকা করবার জন্য আবার সেই অদৃশ্য বারান্দার ধারে গিয়ে দাঁড়ালুম। সূর্য তখন পশ্চিম আকাশে গিয়ে পড়েছে। তাকে দেখাচ্ছে ঠিক যেন একটা অগ্নিতপ্ত লোহার রক্তগোলকের মতো। সেই সুবৃহৎ ও সুদীর্ঘ প্রস্তর মূর্তি দুটো মরু বালুর ওপরে লম্বা দুটো ছায়া ফেলে স্থিরভাবে বসে বসে যেন মহাকালকে ব্যঙ্গ করছে। সেইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মনের পটে অতীতের এক স্মৃতির ছবি আঁকতে লাগলুম। এই মেঘচম্বী অদৃশ্য ও বিরাট দেবালয়ের সামনে ওই বিপুল ধ্বংসাবশেষ যেন আবার তাদের গত জীবনকে ফিরে পেল। চারিদিকে প্রাসাদের পর প্রাসাদের ভিড়,
প্রশস্ত রাজপথের পর রাজপথ জনকীর্ণ হয়ে কত দূরে চলে গিয়েছে। তুরি ভেরি ও দামামার তালে তালে পূজারীর দল দুই প্রস্তর মূর্তির তোরণের ভেতর দিয়ে অদৃশ্য মন্দিরের দিকে এগিয়ে আসছে কয়েকজন হতভাগ্য বন্দীকে সঙ্গে করে। তাদের দানব দেবতার অতৃপ্ত উদর পূরণের জন্য। আচম্বিতে অনেক নিচে বালুকারাশির দিকে আমার দৃষ্টি আকৃষ্ট হল। বালির ভেতরে ঠিক তেমনি যেন শূন্য থেকে খসে পড়া একটা গর্ত। তারপরে আমার সচকিত দৃষ্টির সামনে বালির ওপরে ক্রমাগত গর্তের পর গর্ত জেগে উঠতে লাগল। গর্তের রেখা মন্দির পর্যন্ত এসে পড়ল। তারপর আর কিছু দেখা গেল না। ধাঁ করে আমার মনে পড়ে গেল ধ্বংসাবশেষের পাথরে পাথরে খোদাই করা সেই খানিক অক্টোপাস ও খানিক মাকড়সার মতন জীবের মূর্তির কথা। সেই মূর্তির সঙ্গে এই অদৃশ্য বিপদের কোনো সম্পর্ক আছে কি? এই অদৃশ্য বিপদের আকারও কি তেমনই বীভৎস? কার্থেজের ব্যবসায়ী বলেছে, মন্দিরের দুষ্ট দেবতা সৃষ্টি প্রভাত থেকে যে সেখানে বিরাজ করছে, সাবধান, তাকে সাবধান। সৃষ্টির আদিম প্রভাতে পৃথিবীতে অনেক অতিকায় দানব বাস করত। পণ্ডিতেরা মাটির ভেতর থেকে আজও যাদের কঙ্কাল আবিষ্কার করছেন, ওই মৃত শহরের বিলুপ্ত বাসিন্দারা কি সেই রকম কোনো দানবকেই তাদের দেবতার আসনে প্রতিষ্ঠিত করেছিল এবং বিজ্ঞানের কৌশলে এই মন্দিরের মতন তাদের দানব দেবতাকেও কি অদৃশ্য, অমর ও অজড় করে রেখেছে? বালির ওপরে ওই গর্তগুলো কি সেই অদৃশ্য দানবেরই বিপুল পদচিহ্ন? আর এরই ভয়ে কি আরবরা আমার সঙ্গে আসতে রাজি হয়নি? মনের ভিতরে যখন ঝড়ের মতো এমনই প্রশ্নের পর প্রশ্ন আসতে লাগলো, তখন হঠাৎ আমার স্মরণ হলো সেই অদৃশ্য দানব মন্দিরের দিকে এসেছে এবং এতক্ষণে হয়তো এই অদৃশ্য মন্দিরেই প্রবেশ করেছে। এই সন্দেহ মনে হওয়ার সঙ্গে সঙ্গে আমার দেহের সমস্ত আড়ষ্টতা ঘুচে গেল। আমি যথাসম্ভব দ্রুত পদে সিঁড়ির ওপর দিয়ে নিচে নেমে গেলুম। আমি জানি যে পথ দিয়ে আমি এখানে ঢুকেছি সেই পথ দিয়েই সে আমাকে ধরতে আসছে, কিন্তু কোথায় আমি লুকোবো? কাঁচের চেয়েও স্বচ্ছ অদৃশ্য এই মন্দির, এর মধ্যে লুকোবার ঠাঁই খুঁজে পাবো কেমন করে? এমন সময় একটা শব্দ কানে এলো, থপ 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 থপ। মৃত্যুর অদৃশ্য দূত যে মন্দিরের ভিতরে প্রবেশ করেছে সে বিষয়ে আর কোনো সন্দেহ নেই। জানি না এ কোন জাতীয় দানব জীব এবং এর মস্তিষ্কে বুদ্ধি আছে কত কম বা কত বেশি। জানি না সে আমাকে দেখতে পেয়েছে কি না। সিঁড়ির পাশে এক কোণে হুমড়ি খেয়ে জড়ো সড়ো হয়ে চুপ করে আমি বসে রইলুম এবং সেই অবস্থায় থেকে শুনতে পেলুম থপ 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 করে সিঁড়ি বেয়ে ধাপে ধাপে কে যেন উপরে উঠে যাচ্ছে। সেই ভয়ঙ্কর পায়ের শব্দ যখন থেমে গেল, তখন আন্দাজ করে নিলুম যে ঘরে ঢুকতে আমি ভয় পেয়েছিলুম জীবটা সেই ঘরের ভেতরেই ঢুকে গিয়েছে। আমি আর দেরি করলুম না, উঠোনের উপর দিয়ে দ্রুত পদে ছুটতে লাগলুম, কিন্তু হঠাৎ ভুল দিকে গিয়ে একটা অদৃশ্য দেয়ালে ধাক্কা খেয়ে আবার আগেকার মতোই ছিটকে মাটির ওপরে পড়ে গেলুম। কিন্তু তবু প্রাণপণে আমার যন্ত্রণার চিৎকারকে দমন করলুম। ওপর থেকে আবার শব্দ এলো, থপ 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 থপ।
বিভীষণ দানব দেবতা সিঁড়ি দিয়ে নেমে আসছে। পাগলের মতো উঠে আবার একদিকে ছুটে গেলুম অন্ধের মতো, এবং আবার এক দেওয়ালে ধাক্কা খেয়ে মাটির উপরে লুটিয়ে পড়লুম। আড়ষ্ট হয়ে শুয়ে রইলুম। পায়ের শব্দ আর শোনা গেল না। আরও খানিকক্ষণ সেই অবস্থায় অপেক্ষা করলুম, এবং তখনও কোনো প্রকার শব্দ না পেয়ে আশান্বিত হয়ে আমি উঠে দাঁড়ালুম ও 2 পা অগ্রসর হতেই একেবারে সেই দানবের কবলে গিয়ে পড়লুম সম্পূর্ণ অজ্ঞাত সারেই। সেই অদৃশ্য দানবটা কখন নিঃশব্দ পদ সঞ্চারে একেবারে আমার কাছে এসেই এতক্ষণ অপেক্ষা করছিল। রোমশ ঠান্ডা ও পিচ্ছিল সুরের মতন কি একটা জিনিসের ওপরে আমার হাত গিয়ে পড়ল। তারপরেই সেটা আমার হাতের কাছ থেকে সরে গেল, এবং সঙ্গে সঙ্গেই সেই রকম আরও 3-4টে সুরের মতন জিনিস আমাকে জড়িয়ে ধরবার চেষ্টা করল। কিন্তু ঘৃণায় ও আতঙ্কে শিউরে উঠে তাদের কবল থেকে সজোরে নিজেকে মুক্ত করে নিয়ে আমি আবার ছুটতে ছুটতে মন্দিরের সিঁড়ি দিয়ে ওপরে উঠতে লাগলুম। উঠতে গিয়ে আমি স্থির করলুম, বারান্দা থেকে 100 ফুট নিচে যদি লাফিয়ে পড়ি, তাহলেও এই ঘৃণ্য দানবের কবলে পড়ে মরার চেয়ে সেই মৃত্যু হবে ঢের বেশি সুখের মরণ। সিঁড়ির ওপরে আবার পায়ের শব্দ হতে লাগলো, থপ 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 থপ। দানব ওপরে আসছে। সিঁড়ির ঠিক মুখেই 2 হাতে বারান্দার প্রাচীর চেপে ধরে আমি দাঁড়িয়েছিলাম। আচম্বিতে সেই প্রাচীরটা দুলে আমার দিকে হেলে পড়ল। নিশ্চয়ই এর ভিত আলগা হয়ে গিয়েছে। আমি তাড়াতাড়ি প্রবল একটা ধাক্কা মেরে সেটাকে সিঁড়ির দিকে ঠেলে দিলাম। প্রাচীরটা হুড়মুড় করে সিঁড়ির ওপর ভেঙে পড়ল। এক মুহূর্ত সমস্ত স্তব্ধ। তারপরে শুনলাম যেন লক্ষ লক্ষ ছিঁচি পোকা, কোলা ব্যাঙ ও গোখরো সাপ একসঙ্গে গর্জন শুরু করে দিল। সঙ্গে সঙ্গে দেখলুম একটা হলদে রঙের তরল পদার্থ সিঁড়ির ওপর দিয়ে গড়িয়ে নিচে নেমে যাচ্ছে। প্রাচীরের ভাঙা অংশটা তাহলে ওই দানবেরই ঘাড়ের ওপর গিয়ে পড়েছে, এবং ওই হলদে তরল পদার্থটা খুব সম্ভব তারই দেহের রক্ত। তার দেহ অদৃশ্য, কিন্তু রক্ত দৃশ্যমান। তাড়াতাড়ি পকেট থেকে রিভলভার বার করে সেই রক্ত দেখে আন্দাজে লক্ষ্য স্থির করে আমি উপরি উপরি কয়েকবার গুলি বৃষ্টি করলুম। দানবটার চিৎকারে কান যেন ফেটে যাওয়ার মতো হলো, এবং সঙ্গে সঙ্গে বেশ দেখতে পেলুম রক্তের ধারার উপরে তার অদৃশ্য দেহের ছটফটানি। আরও খানিকক্ষণ অপেক্ষা করলুম, কিন্তু সেই অদৃশ্য জীবটার চিৎকার ও ছটফটানি তখনও একটুও কমল না। পাথরের স্তূপের তলায় সে বন্দী হয়েছে ও রিভলভারের গুলিতে আহত হয়েছে বটে, তবু তার মৃত্যু হল না। এদিকে সন্ধ্যার অন্ধকার এমন ঘনিয়ে উঠল যে আর এখানে অপেক্ষা করাও চলে না। এই সৃষ্টি ছাড়া অভিশপ্ত অদৃশ্য মন্দিরের ভেতরে অন্ধকারে রাত্রিবাসের কথা মনে করতেই আবার বুক কেঁপে উঠল।
কে জানে এখানে এরকম আরও কত বিভীষিকাই হয়তো আছে। কে বলতে পারে ওই রকম দানব দেবতাও এখানে আরও অনেক নেই। রাত্রের অন্ধকারের কথা ভেবে মন আমার মরিয়া হয়ে উঠল। যেমন করেই হোক ওই সিঁড়ি দিয়েই এখনই আমাকে নেমে যেতে হবে। আগেই বলেছি এই অদৃশ্য সোপান শ্রেণী খুব বিস্তৃত। একসঙ্গে অনেক লোক এর ওপর দিয়ে পাশাপাশি ওঠা নামা করতে পারে। সিঁড়ির যেখান দিয়ে রক্ত গড়িয়ে পড়ছিল আমি তার বিপরীত দিক দিয়ে দ্রুত পদে নিচের দিকে নামতে লাগলাম। সেই বন্দী ও আহত দানব মহা আক্রোশে আরও জোরে গর্জন করে উঠল, কিন্তু আমাকে সে ধরতে পারল না। প্রায় অন্ধকারে পথ খুঁজে বার করে কোনো রকমে তাঁবুর কাছে এসে হাজির হলুম। তারপর আলো জেলে যে দৃশ্য দেখলুম তাতে আমার প্রাণটা স্তম্ভিত হয়ে গেল। তাঁবুর ঠিক পাশেই বালুর ওপরে আমার উট দুটোর মৃত দেহ চর্মমাত্র সার হয়ে পড়ে রয়েছে। তাদের দেহে হাড় ও চামড়া ছাড়া আর কিছুই নেই। চামড়ার ওপরে কতগুলো ক্ষত চিহ্ন দেখে বুঝলুম অনেকগুলো সুর দিয়ে কোনো ভয়ানক জীব যেন চামড়ার তলা থেকে তাদের সমস্ত রক্ত মাংস শুষে খেয়ে ফেলেছে। কি নিষ্ঠুর মৃত্যুর কবল থেকে উদ্ধার পেয়েছি সে কথা মনে করে আমার সারা গায়ে কাঁটা দিয়ে উঠল। তারপর কি অবর্ণনীয় দুঃখ কষ্টের ভিতর দিয়ে যে এই সুদীর্ঘ পথ পার হয়ে এসেছি তা কেবল আমি জানি। আর জানেন আমার ভগবান। আমার খাবার ফুরিয়ে গেল, জল ফুরিয়ে গেল, দেহের শক্তিও ফুরিয়ে গেল। তবু আমি সেই মৃত্যুপুরী থেকে দূরে, আরও দূরে পালিয়ে এসেছি। কখনো মাতালের মতন টলতে টলতে, কখনো অসহায় শিশুর মতো হামাগুড়ি দিতে দিতে। আমি যা সচক্ষে দেখেছি পৃথিবীর আর কোনো মানুষ কোনোদিন যেন তা দেখতে না চায়। আমাদের গল্প ফুরলো, নোটে গাছটি মুড়লো। তাহলে আজ আসি, আবার আসবো পরের বুধবার ঠিক রাত 9:30 নতুন একটি গল্প নিয়ে টক থিয়েটারের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে, পাওয়ার্ড বাই ওয়ান ফেদার এন্টারটেইনমেন্ট।